আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা চৌম্বক ধর্ম আর সংখ্যায়ন আলোচনা করব জটিল যৌগের। লাস্ট ক্লাসে আমরা জটিল যৌগের গঠন, আমার জটিল যৌগের রঙিন যৌগ গঠন, প্রবণ ধর্ম অনেক কিছু আলোচনা করছি। কারো যদি ওইসব টপিকে সমস্যা থাকে ফার্স্ট ক্লাস দেখতে পারো। যদি কারো স্পেসিফিক সংখ্যায়নের সমস্যা থাকে এই ক্লাসটা তোমার জন্য। খাতা থাকবে, কলম থাকবে, সাথে সাথে লিখলে সবকিছু কমপ্লিট হয়ে যাবে। আমরা সবকিছু কভার করবো আজকের ক্লাসে। তো শুরুতে আমরা চুম্বক ধর্মটা দেখি। জটিল যৌগের যে চুম্বক ধর্ম আছে, চুম্বক ধর্ম বলতে চুম্বককে আকর্ষণ করে বা চুম্বক দ্বারা আকর্ষিত হয়, ঠিক আছে। এই চুম্বক ধর্মটা তিন ধরনের হতে পারে। প্রথমটা হচ্ছে ফেরোম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক ম্যাগনেটিক। সেকেন্ড ওয়ান হচ্ছে প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক। এন্ড থার্ড ওয়ান হচ্ছে ডায়াম্যাগনেটিক, থার্ড ওয়ান হচ্ছে ডায়াম্যাগনেটিক, ডায়াম্যাগনেটিক। ফেরোম্যাগনেটিক কথাটার মানে হচ্ছে অধিক আকর্ষী, অধিক আকর্ষী মানে চুম্বক দ্বারা অধিক আকর্ষিত হয়। প্যারাম্যাগনেটিক যেটা, এটা হচ্ছে হালকা আকর্ষী, আকর্ষিত হয় কিন্তু হালকা, হালকা আকর্ষী। আর ডায়াম্যাগনেটিক যেটা, সেটা হচ্ছে হালকা বিকর্ষী, এটা চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, হালকা বিকর্ষী। ক্লিয়ার? অধিক আকর্ষী সাধারণত ফেরোম্যাগনেটিক সাধারণত যৌগ হয় না, সাধারণত মৌল ফেরোম্যাগনেটিক হয়। এক্সাম্পল হচ্ছে আয়রন, কোবাল্ট, নিকেল। আয়রন, কোবাল্ট, নিকেল এই মৌলগুলো সাধারণত ফেরোম্যাগনেটিক হয়। যদি কখনো জিজ্ঞাসা করে নিচের কোনটি ফেরোম্যাগনেটিক, আয়রন, কোবাল্ট, নিকেল যে কোনো তিনটার একটা। প্যারাম্যাগনেটিকের যদি কথা বলি, যৌগ প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক হয় যদি শেষ কক্ষপথের ইলেকট্রনে আমার অযুগ্ম ইলেকট্রন থাকে, অরবিটালে অযুগ্ম ইলেকট্রন থাকে বা বিজোড় ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে সেই ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক। আর যদি অযুগ্ম ইলেকট্রন না থাকে, অযুগ্ম ইলেকট্রন না থাকে ওকে, সেই ক্ষেত্রে ডায়াম্যাগনেটিক। যদি কারো এটা বুঝতে অসুবিধা হয়, আমরা এখন আলোচনা করব না, সংকরায়নে গিয়ে ডিটেইলস আলোচনা করব, ইজিলি বোঝা যাবে। এখন কথা হচ্ছে চৌম্বক ধর্ম থেকে আমার কিছু এমসিকিউ আসে, আমরা অনেক স্ট্রাগল করি, এমসিকিউ গুলো আমি পারি না। মুছে দিলাম এটা। আমাদের অনেক এমসিকিউ আসে, এমসিকিউ বের করার জন্য শর্টকাট আছে। কিভাবে শর্টকাট করা যায়? যদি একটা যৌগ কখন প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক, এটা বের করা যাবে যদি মোট ইলেকট্রন সংখ্যা বিজোড় হয়। মোট ইলেকট্রন সংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে প্যারাম্যাগনেটিক। আর ডায়াম্যাগনেটিক হচ্ছে ডায়াম্যাগনেটিক, ম্যাগনেটিক। মোট ইলেকট্রন সংখ্যা যদি জোড় হয়। একটা জিনিস মাথায় রাখবে, এই ক্ষেত্রে বিজোড় সংখ্যক ইলেকট্রন হলে 100% প্যারাম্যাগনেটিক, কোনো ব্যতিক্রম নিয়ে মাথা ঘামাইতে হবে না। বিজোড় সংখ্যক ইলেকট্রন মোট, যেমন যে O2+, কয়টা ইলেকট্রন? অক্সিজেন 8টা 16টা, প্লাস মানে একটা কম, 16 - 1 তার মানে হচ্ছে আমার 15টা ইলেকট্রন। 15টা ইলেকট্রন মানে এটা প্যারাম্যাগনেটিক। ক্লিয়ার? সো ডায়াম্যাগনেটিকে একটু ব্যতিক্রম আছে। কি রকম ব্যতিক্রম? ডায়াম্যাগনেটিকে জোড় হওয়া সত্ত্বেও মাঝে মাঝে কিছু কিছু যৌগ প্যারাম্যাগনেটিক হয়, মোট ইলেকট্রন সংখ্যা জোড় হওয়া সত্ত্বেও প্যারাম্যাগনেটিক হয়। আমরা দুইটা ব্যতিক্রম, যেটা আমাদের পরীক্ষা অনেক বেশি আসে, ব্যতিক্রম দুইটা মনে রাখবো। ব্যতিক্রম অক্সিজেন আর হচ্ছে বোরন, এই দুইটা। আর কিছু মনে রাখতে হবে না, আরো অনেক আছে, লাগবে না আমাদের। পর্যায় 1, পর্যায় 2 থেকেই 2-3 থেকেই মেজরিটি আসে। সো ব্যতিক্রম হচ্ছে অক্সিজেন, বোরন। বাকি সব যা দেখবো আমরা সব হচ্ছে ডায়াম্যাগনেটিক, জোড় হলে। মানে যেমন পানি, ঠিক আছে। পানির ইলেকট্রন হচ্ছে অক্সিজেন 8টা, 2টা 10টা ইলেকট্রন। 10টা ইলেকট্রন হলে আমার হচ্ছে ডায়াম্যাগনেটিক। ক্লিয়ার? সো পরীক্ষায় এই শর্টকাটটা মনে রাখবা এমসিকিউর জন্য। এই শর্টকাট মনে রাখবো, অনেক অনেক বেশি আসে। ক্লিয়ার? একটা এমসিকিউ আমরা অনেকেই পারি না, এমসিকিউ মিস যায়। এটা যদি মাথায় রাখি, ইজিলি একটা এমসিকিউ কভার হয়ে গেল। তো এখানে আমরা একটা এমসিকিউ কভার করলাম, মাথায় রাখবা, মুছে দিলাম। এরপরের আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে জটিল যৌগের সংকরায়ন। এখন থেকে আমরা সংকরায়ন শুরু করব। সংকরায়ন শুরুর আগে আমি বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করি। ফর এক্সাম্পল, একটা যৌগ FeCN6 আর K4, ঠিক আছে, K4 FeCN6। এই যৌগটা বলে একটা জিনিস খেয়াল করো, সংকরায়ন কার হয়? আমরা আগেও দেখছি সংকরায়ন কেন্দ্রীয় পরমাণুর বৈশিষ্ট্য, তাই না? এই যে আয়রন, এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু,
ঠিক আছে। সো কেন্দ্রীয় পরমাণু সংকরায়িত হয়। আমরা কিন্তু গঠনে দেখছি এটা লিগ্যান্ড, এটা অবস্থান্তর ধাতু, এটা হচ্ছে এক্ষেত্রে এটা ক্যাটায়ন অ্যানায়নও হইতে পারে। সো অবস্থান্তর ধাতু যেটা সেটাই কেন্দ্রীয় পরমাণু। ক্লিয়ার? অবস্থান্তর ধাতু যেটা থাকবে সেটাই কেন্দ্রীয় পরমাণু। এভাবে সংকরায়ন করার আগে আমি তোমাদের কিছু শর্টকাট দেখাই। শর্টকাটে কিভাবে সংকরায়ন বের করা যায়, শর্টকাটে সংকরায়ন নির্ণয়। যেমন এখানে আমরা যৌগ লিখি, যৌগ সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যা, টাইপ অফ লিগ্যান্ড, টাইপ অফ লিগ্যান্ড, সংকরায়ন, সংকরায়ন। ওকে, যেমন দেখো এখানে আমরা একটা কথা বলে রাখি, আমি ফর এক্সাম্পল একটা দেখাই। Fe, এই যে যৌগটা আমি লিখছি এটার জন্যই বের করি, CN6 4-। এই যৌগটার সন্নিবেশ সংখ্যা কত আমরা লাস্ট ক্লাসেও করছি। লিগ্যান্ড যে কয়টা থাকবে সেটাই সন্নিবেশ সংখ্যা। লিগ্যান্ড হচ্ছে 6, সন্নিবেশ সংখ্যা 6। এমসিকিউতে আসে, পরীক্ষায় এরকম একটা যৌগ দিয়ে বলবে সন্নিবেশ সংখ্যা কত, খুবই সোজা। ওকে, টাইপ অফ লিগ্যান্ড, সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড? সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। মাথায় রাখবা সন্নিবেশ সংখ্যা যত ওই কয়টা অরবিটালি সংকরায়িত হয়। এস দিয়ে শুরু করি, একটা এস, 3টা পি, sp3 আর 2টা ডি, টোটাল কয়টা হলো 6টা। একটা এস, 3টা পি, 2টা ডি। ওকে, সো 6টাতে হয় sp3d2, sp3d2। এখন এখানে একটা ঘটনা আছে, দুইটা সম্ভাবনা হইতে পারে, হয় sp3d2 অথবা ডি আগে আসে d2sp3, sp3d2 হয় অথবা d2sp3 হয়। মাথায় রাখবো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হলে ডি আগে আসে, আগে আসে। উইক ফিল্ড লিগ্যান্ড হলে ডি পরে আসে। ওকে, তার মানে এখানে যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, সংকরায়ন হবে d2sp3, আকারে কোনো পরিবর্তন হবে না। d2sp3 আকার যা, sp3d2 আকার অষ্টতলকীয়, sp3d2 অষ্টতলকীয়, d2sp3 ও অষ্টতলকীয়। আকার নিয়ে টেনশন নাই, জাস্ট ডি আগে আসে না পরে আসে। তোমরা জাস্ট এগুলো বুঝো কিভাবে বের করে সহজে। ডি আগে আসলে কিভাবে হয়, বা কিভাবে আগে আসলো, বা কেন পরে যায়, ডিফারেন্স কি, পরে যাব। মাথায় কোনো টেনশন নিও না, সব টেনশন আমার, তুমি জাস্ট শিখতে থাকো। যেমন এটা FeF6 3-, সন্নিবেশ সংখ্যা কত 6। টাইপ অফ লিগ্যান্ড কি, উইক ফিল্ড লিগ্যান্ড। ফ্লোরাইড হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। সংকরায়ন কি, উইক ফিল্ড লিগ্যান্ড যেহেতু 6, sp3d2 অথবা d2sp3, যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড হবে sp3d2। গুড, হইছে, তুমি বলছো তোমারটাও হইছে। নেক্সট হচ্ছে AgNH3 2OH। ঠিক আছে, সন্নিবেশ সংখ্যা কত 2। লিগ্যান্ডের টাইপ কি, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। 2 হইলে কি sp, 2টা অরবিটাল। এখানে যেহেতু ডি নাই, আগে পরের কোনো হিসাব নাই। ওকে, যেমন ফর এক্সাম্পল COCl4 2-। ক্লোরাইড কয়টা, 4টা। কি লিগ্যান্ড, উইক ফিল্ড লিগ্যান্ড। সংকরায়ন কি, sp3। বুঝাইতে পারছি? লাস্ট ওয়ান CuNH3 4 টেট্রামিন কপার 2 আয়ন। সন্নিবেশ সংখ্যা কত 4। কি লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। সংকরায়ন হওয়ার কথা sp3, হয় না। হওয়ার কথা কি sp3, হয় না। কি হয় sp2, dsp2 অথবা sp2d। ডি আসে, পি একটা কমে, কেন হয় পরে আসবো, কেন নিয়ে কোনো মাথা ঘামাও না। এটা বলো dsp2 হবে না sp2d হবে? স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তার মানে ডি অবশ্যই আগে। উত্তর তোমার মতে উত্তর হওয়ার কথা এটা, কিন্তু এটাও হয় না, উত্তর হয় এটা। এটা ব্যতিক্রম, এইটা ব্যতিক্রম, এটাই পরীক্ষায় আসে। তো আমরা সবার লাস্টে যে সংকরায়নটা দেখবো সেটাই হচ্ছে টেট্রামিন কপার 2 আয়নের সংকরায়ন। কারো যদি স্পেসিফিক এই সংকরায়নে সমস্যা থাকে, নিচে টাইমলাইন আছে, একদম লাস্টে চলে যেতে পারো। আচ্ছা, এটা ক্লিয়ার, সন্নিবেশ সংখ্যা এবং সন্নিবেশ সংখ্যা থেকে সংকরায়ন নির্ণয়। ওকে, এমসিকিউতে আসবে, আর শর্টকাটে আমরা বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা যে কথাতে ছিলাম ওই কথাতে চলে যাই, মুছে দিচ্ছি এটা।
ওকে, আমরা যে টপিকে ছিলাম ওই টপিকে চলে যাই। এটা একটা যৌগ, যে যৌগে সংকরায়ন নির্ণয় করতে বলে। ঠিক আছে, সংকরায়ন কত? আচ্ছা, সংকরায়ন কেন্দ্রীয় পরমাণুর বৈশিষ্ট্য। তাহলে এটা কিভাবে অ্যান্সার করবে, আমি টোটাল অ্যান্সার করার সিকোয়েন্সটা লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষায় এই সিকোয়েন্স ফলো করলেই হবে। শুরুতে কি, আমার এখানে যেহেতু কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন হয়, এখানে কেন্দ্রীয় পরমাণু আয়রন, এখানে কেন্দ্রীয় পরমাণু আয়রন, আয়রনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। আয়রন 26, তোমার ব্র্যাকেট দিয়েও 26 দিতে পারো, কিন্তু কেউ মনের ভুলেও কিন্তু এখানে 26 দিও না, কেটে দিবে। ব্র্যাকেট দিয়ে 26 দিতে পারো, এখানে বোঝায় পরমাণু সংখ্যা, যেমন H2, এটা হচ্ছে পরমাণু সংখ্যা। ঠিক আছে, তো এখানে 26 সামনে, উপরে ভর সংখ্যা, নিচে পারমাণবিক সংখ্যা, এই যে 26। আর্গন পর্যন্ত 1s2 2s2 এত কষ্ট করতে হবে না, আর্গন পর্যন্ত আবার হয়ে গেছে 18টা। তারপর হচ্ছে 3d6 4s2, ক্লিয়ার? তারপর আমার যেটা দেখতে হবে, এখানে আয়রনের জারণ মান কত। মাথায় রাখবা, অবস্থান্ত ধাতুর পরিবর্তনশীল জারণ মান থাকে, সো আমার এক্স্যাক্টলি বের করতে হবে এখানে জারণ মান কত আছে। যেমন তুমি এখানে দেখলে -6 +4 তাহলে +2, তাহলে উক্ত যৌগে আয়রনের জারণ মান +2। ঠিক আছে, Fe2+ এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ, ঠিক আছে, এটা ইলেকট্রন বিন্যাস দেখতেছি কত, Fe2+। এখানে পারমাণবিক সংখ্যা কেউ যদি দিতে চাও 26ই দিবা। পারমাণবিক সংখ্যা মিন্স প্রোটন সংখ্যা, প্রোটন কিন্তু কমে না। Fe2+ ইলেকট্রন কমে, প্রোটন কমে না, সো টেনশন নাই। ওকে, এরপর হচ্ছে আর্গন 4s2 থেকে 2টা ইলেকট্রন চলে যাবে 3d6। এই 6টা ইলেকট্রন কিভাবে থাকে, এই যে এখানে 6টা ইলেকট্রন 3 4 5 1 1 1 1 1, উল্টা দিকে 1, এভাবে 6টা ইলেকট্রন থাকে। আমরা গ্র্যাজুয়ালি আগাইতেছি। Fe2+ যখন আছে এই অবস্থায় আছে, ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। Fe2+ যখন আছে এই অবস্থায় আছে, এর পরবর্তীতে অবস্থান্তর ধাতুর অক্ষ বরাবর এখনো লিগ্যান্ড, এই যে এই পর্যন্ত লিগ্যান্ড আসে নাই। এরপর কি হবে, Fe2+ এর অরবিটালের অক্ষ বরাবর লিগ্যান্ড অগ্রসর হয়, লিগ্যান্ড অগ্রসর হলে কি হবে, এটার সাথে লিগ্যান্ড যুক্ত হবে FeCN6, আর উপরে হচ্ছে 4-, বাইরে যেহেতু 4+, এটার উপরে 4-। ওকে, সো এখন কি হবে, এখন হচ্ছে এই যে আর্গন 3d6 4s 4p আনলাম। কেন আনছি পরে ব্যাখ্যা করব। মাথায় রাখবা, আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি যে পড়ছি রঙিন যৌগ গঠনে, আমরা পড়ছি যখনই লিগ্যান্ড আসে এই অবস্থাটাতে ডি অরবিটালের যে অবস্থা সেটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা, তাই না? সেটা হচ্ছে ডিজেনারেট অবস্থা, যেখানে ডি অরবিটালের শক্তি সমশক্তি সম্পন্ন, সেটা হচ্ছে ডিজেনারেট অবস্থা। যখনই এই ডি অরবিটাল সবগুলো শক্তি সমান হবে না, সেটা হচ্ছে নন ডিজেনারেট অবস্থা। যখন লিগ্যান্ড আসে তখন নন ডিজেনারেট অবস্থার সৃষ্টি হয়। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আসে, সেই ক্ষেত্রে স্ট্রং ফিল্ড উইক ফিল্ড দুই ক্ষেত্রে, এই যে দেখো এটা আমি সাইডে দেখাই, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড অথবা উইক ফিল্ড লিগ্যান্ড দুইটাই আসলে এখানে দুইটা ভাগে ভাগ হয়ে যায়, ইজি আর T2G। আমরা লাস্ট ক্লাসে পড়ছি, যদি কেউ লাস্ট ক্লাস করে নাও থাকো এটা খেয়াল করো, লিগ্যান্ড আসলে দুইটা ভাগে ভাগ হয়ে যায়। তাহলে এইটা তখন হয় নিম্ন শক্তি, এটা হয় উচ্চ শক্তি। যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়, এই শক্তির গ্যাপটা থাকে অনেক বেশি, তখন ইলেকট্রন আগে এইটা ফিল করে তারপর উপরটা ফিল করে। যদি উইক ফিল্ড লিগ্যান্ড আসে, 1 2 3 4 5, ওকে, উইক ফিল্ড লিগ্যান্ড আসলেও স্প্লিটিং হয় কিন্তু অনেক কম, এই যে শক্তির গ্যাপ অনেক কম। তখন এতটাই কম, এই 5টা শক্তি, এই যে 5টা যে অরবিটাল আছে, এই 5টা অরবিটালের শক্তি এই ক্ষেত্রে প্রায় একই থাকে,
মানে ডিফারেন্সটা অনেক কম। সো ইলেকট্রন এখানে 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 সবগুলোতে ঢুকে, মানে এখানে যেভাবে ঢুকতে এখানে একইভাবে ঢুকবে। আর যখন এখানে ঢুকবে আগে প্রথম তিনটা ফিল করবে, পরে এগুলাতে যাবে। মানে কি, মনে করো এই যেমন এখানে কয়টা ইলেকট্রন ছিল, 6টা। 1 2 3 4 5 6, 6টা ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে, আগে নিম্ন শক্তি 1 1 1, পরে 1 1 1, কারণ এটা তো নিম্ন শক্তির, তাই না? এটা যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, আর যদি উইক ফিল্ড লিগ্যান্ড থাকতো তখন এই যে 1 2 3 4 5 6, তখন কি হইতো 1 1 1 1 1 পরে 1। উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? আগে যেমন ছিল পরে একই রকম। তার মানে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে প্রথম তিনটা ঘর আগে ফিল করতে হবে, তারপর পরের গুলা, ঠিক আছে? যেমন কয়টা ইলেকট্রন আছে, 6টা। 1 1 1 1 1 1, শেষ। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে আগে প্রথম 3 ঘর, পরে পরের 2 ঘর। উইক ফিল্ড লিগ্যান্ড থাকলে কোনো সমস্যা নাই, আগেরটা যেমন ছিল অমনই থাকবে। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে। সো পরবর্তীতে কি হবে, এখানে এই বাকি যে ফাঁকা ঘরগুলো আছে সেখানে লিগ্যান্ড মুক্তজোড় ইলেকট্রন দেয়। আমরা আগেও বলছি যে লিগ্যান্ড সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে মুক্তজোড় ইলেকট্রন দেওয়ার মাধ্যমে। আমার লিগ্যান্ড আছে সায়ানাইড, আমরা নিচে সুন্দর করে সায়ানাইড লিখে দিব, Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস Cn মাইনাস। ওকে, আর এখানে 2টা করে ইলেকট্রন দিয়ে দিব। দেখো তো কোন কোন ঘরে ইলেকট্রন দিছে, এই ডি 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 ডি। ওকে, তো সংকরায়ন কি, 2টা ডি, সরি এস পি, সব ডি লিখে দিছি, পি এটাও পি। তো সংকরায়ন কি, D2 sp3। আচ্ছা, এই আগে যখন ডি আসে এটা কিন্তু অ্যাকচুয়ালি 3D। দেখো তো, যখন আগে ডি আসে এটা 3D, আপাতত মাথায় রাখো। পরের ডি কি পরে বুঝবো, আগে যখন ডি আসে সেটা 3D। ক্লিয়ার? আপাতত আমাদের এই আমরা যেগুলো পড়ি আর কি, অবস্থান তো মূলত নিচেও আছে, তাই না? সো আমরা যেটা পড়ি পর্যায় 4-এর আগে যদি ডি আসে সেটা হচ্ছে 3D এই ক্ষেত্রে। ওকে, মাথায় রাখবা। এবার চিত্রটা কিরকম হবে, চিত্রটা খুবই সিম্পল। মাঝখানে Fe2+, চারদিক থেকে সায়ানাইড, একটু উপর নিচে দিবে, এটা একটু উপরে, এটা একটু নিচে, এটা একটু নিচে। সেম ঘটনা নিচেও আঁকবা, সায়ানাইড সায়ানাইড সায়ানাইড। ওকে, এই তো হয়ে গেছে। থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, উপরে 4-, বাইরে 4টা পটাশিয়াম প্লাস, শেষ। এতটুকু যদি অ্যান্সার করতে পারি পরীক্ষায় আমার 3-এ আসলে 3, 4-এ আসলে 4, 4-এ 4 পাবো। তাহলে প্রথমে কি, কেন্দ্রীয় পরমাণু বের করতে হবে, ইলেকট্রন বিন্যাস করব। কেন্দ্রীয় পরমাণু জারণ মান বের করতে হবে, কারণ +2 হতে পারে +3 হতে পারে। জারণ মান বের করে তার ইলেকট্রন বিন্যাস করব। এবার যখন লিগ্যান্ড আসবে, লিগ্যান্ড আসলে কি অবস্থা হয় সেটা করব। এটা কিন্তু এটা কিন্তু আঁকতে হবে, এটা আঁকতে হবে, এটা কিন্তু আমি বোঝানোর জন্য করিনি, এটা আঁকতে হবে, এটা আঁকতে হবে। যখন লিগ্যান্ড আসবে তখন যদি স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় প্রথমে 3টা ঘর ফিল করবে, তারপর যদি আরো ইলেকট্রন থাকে পরের ঘরে যাবে, আগে এই 3টা ঘর। তারপর এখানে 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 লিগ্যান্ড ঢুকবে, ঢুকার পরে কি সংকরায়ন হইলো বলতে হবে। সংকরায়ন হচ্ছে D2sp3। আকার কি, আকার বলবো, বন্ধন কোণ নিয়ে এত মাথা ব্যথা নাই, একটু কমপ্লেক্স এগুলো বন্ধন কোণ, সো লাগবে না, আমাদের বইয়ে নেই। আর এই হচ্ছে আমার চিত্র এঁকে দিব, খুবই সোজা চিত্র। এখানে যা ছিল FeCN6, 6টা সায়ানাইড, 4- এর বাইরে 4টা পটাশিয়াম প্লাস। সো এটা হচ্ছে আমার ফার্স্ট সংকরায়ন, ঠিক আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড দিয়ে। এখন আমরা যে কাজটা করব, আমরা সেকেন্ড সংকরায়নটা দেখব। জাস্ট আমি হচ্ছে একই জিনিস, খুব একটা ডিফারেন্স নাই, আমি যতটুকু লাগে আমি মুছে দিচ্ছি, দেখো। ওকে, এগুলো মুছে দিই। এটা তো বুঝছো এই জিনিসটা, এটা মুছে দেই, এই জিনিসটা থাকুক এখানে। ধরো যৌগটা এবার FeF6, আর সামনে হচ্ছে Na3। ক্লিয়ার? এখন হচ্ছে যৌগ এটা। তো এখানে কেন্দ্রীয় পরমাণু আয়রন, ঠিক আছে, আয়রনের ইলেকট্রন বিন্যাস করলাম। উক্ত যৌগে আয়রনের জারণ মান কত, এবার বের করো। -6, উপর হচ্ছে +3, তাহলে এটা হচ্ছে +3, তাই না? আমরা জারণ মান বের করে শিখছি লাস্ট ক্লাসে। তাহলে আয়রনের জারণ মান +3। ওকে, তাহলে Fe3+ এর ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। এটা হচ্ছে Fe3+। ওকে, তাহলে Fe3+ ইলেকট্রন বিন্যাস কেমন হবে, আর্গন 3d5,
তাই না, যেহেতু 3 প্লাস 3d 5, 4s নাই, 1 2 3 4 5, 5টি ইলেকট্রন, 1 1 1 1 1। ক্লিয়ার? যখন লিগ্যান্ড আসবে Fe 3 প্লাসের অরবিটাল অক্ষ বরাবর লিগ্যান্ড অগ্রসর হয়, এবার তো লিগ্যান্ডটা চেঞ্জ, Fe F6 3 মাইনাস, রাইট? Fe F6 3 মাইনাস কিরকম হবে? আর্গন পর্যন্ত 3d5 4s 4p 4d লিখে রাখতেছি, তোমরা অটোমেটিক বুঝবা যে কতটুকু লিখতে হবে। এইবার দেখো, যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড, ফ্লোরাইড একটা উইক ফিল্ড লিগ্যান্ড, তখন এই যে 5টা ইলেকট্রন, আমার মনে করো এই যে 5টা ইলেকট্রন, এই যে 5টা 1 2 3 4 5, এই 5টা ইলেকট্রন যখন ঢুকবে, কিভাবে ঢুকবে? শুরুতে এই একটা 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 একটা, যেহেতু হাতে আর ইলেকট্রন নেই আর নেই, তার মানে 5টা ঘরেই আগে একটা একটা করে যাবে, 1 2 3 4 5, নর্মালি যেমন হয় তেমনই হবে। এবার দেখো ফাঁকা আছে কোনগুলা, লিগ্যান্ড তো এবার মুক্ত জোর দিবে, এইটা ফাঁকা, পরেরগুলা ফাঁকা, এটা ফাঁকা। তাহলে দেখো মুক্ত জোর ফ্লোরাইড, ফ্লোরিন মাইনাস মাইনাস মাইনাস, আমি তো মাইনাস দিব এখানে, শুধু ফ্লোরিন না, ফ্লোরিন মাইনাস। এই যে মুক্ত জোর 1, কয়টা মুক্ত জোর দিলাম? 1 3 2 6টা। এইটা কি অরবিটাল? এস অরবিটাল। এই তিনটা কি? পি। এই দুইটা কি? ডি। সংকরায়ন কি? sp3d2। সংকরায়ন কি? sp3d2। আকার একই আসবে, কিন্তু এই ডি অরবিটালটা হচ্ছে 4d। বুঝাইতে পারছি? সো আমরা বললাম না, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ডি আগে আসে, উইক ফিল্ড থাকলে ডি পরে যায়, এই হচ্ছে কারণ। বুঝাইতে পারছি? চিত্র কেমন হবে? একই রকম, চিত্রে কোনো চেঞ্জ নাই। আয়রন 3 প্লাস, বাইরে থেকে ওই যে একই রকম চিত্র রাখবো। ফ্লোরাইড ফ্লোরাইড ফ্লোরাইড, এখানেও -3 সোডিয়াম প্লাস, শেষ। এই হচ্ছে আমার টোটাল লেখা। এই হচ্ছে আরেকটা, দুইটা সেকেন্ড টাইপ সংকরায়ন। কোনো সমস্যা আছে এখানে? কি করছি আমি আবার বলি, কেন্দ্রীয় পরমাণু নির্ণয়, ইলেকট্রন বিন্যাস করা, জারণ মান কত আছে দেখো, আগে কিন্তু +2 ছিল, এবার +3। এখানে আমার জারণ মান বের করতে হয়। জারণ মান যদি তুমি বের না করো, ধরো আমি র্যান্ডমলি বসে দিচ্ছি +2, এখানে +2 বসলে কি হইতো? ইলেকট্রন একটা বেড়ে যেত না? ক্লিয়ার? আমার কিন্তু সবসময় বের করতে হবে। বের করে আমার চার্জিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস, লিগ্যান্ড যুক্ত হওয়ার পর ইলেকট্রন বিন্যাস, খুবই সোজা। এতটুকু যদি হয়, এরপরে আমরা হচ্ছে আরেকটা দেখি এক্সাম্পল, মুছে দিতেছি সম্পূর্ণ এবার। সেটা হচ্ছে ভিডিও পজ করতে পারো, পজ করে তোমরা এটার অ্যান্সার করার চেষ্টা করো। কি সংকরায়ন আসে সেটা কমেন্ট করে দিতে পারো। যখন শেষ হয়ে যাবে 5 মিনিট সময় নিবা, 5 মিনিটের মধ্যে করবা, হয়ে গেলে কমেন্ট করবা, আমি হইলে অবশ্যই রিপ্লাই দিব। আর আমি এটা করে দিচ্ছি। দেখো শুরুতে কি হবে, কেন্দ্রীয় পরমাণুকে ক্রোমিয়াম, আমি লিখতেছি না, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ক্রোমিয়াম। ওকে, তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস কত? আর্গন 4s2 3d4, ঠিক আছে। এবার এই ক্ষেত্রে ক্রোমিয়ামের চার্জ কত? যেহেতু এটা 0, তাই না? বাইরে +3, এই যে বের করা শিখো, +3, ভিতরে x +0, 6 0 0, তাই না? এটা হচ্ছে নিউট্রাল লিগ্যান্ড, নিউট্রাল লিগ্যান্ডের 0 চার্জ, তাহলে x এর মান +3। ওকে, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ মান +3, তোমরা লিখে নিবা, জারণ মান +3, তাই না? তাহলে ক্রোমিয়াম 3 প্লাসের ইলেকট্রন বিন্যাস, আর্গন 3d3 4s 0 9, 3d3 তে 3টে ইলেকট্রন, 1 1 1। ওকে, এবার কি করব, যখন লিগ্যান্ড অগ্রসর হয়, লিগ্যান্ড অগ্রসর হলে কি হবে? ক্রোমিয়াম NH3 6 3 প্লাস, তাহলে আর্গন পর্যন্ত 3d3 4s0, ওই 0 লিখতে হবে না, 4p 4d, যদি লাগে লিখতে পারো, আমি তো জানি না লাগবে কি লাগবে না, অবশ্য অবভিয়াসলি জানি, এমনি বললাম জানি না। তোমরা শর্টকাট করছো না, 6 মানে
sp3d2 অথবা d2sp3, যেহেতু অ্যামোনিয়া আছে তাহলে d2sp3, জানো, তোমরাও জানো। তিনটে ইলেকট্রন দিয়ে দিই, 1 2 3। প্রথমে এই ঘরগুলো ফিল করবে, তিনটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকাতে এই তিনটা ফিল করবে, আসেই তিনটে ইলেকট্রন, আর ঝামেলা নেই। তিনটা ফিল করলো, বাকি যে ঘরগুলো ফাঁকা থাকে সেগুলোতে লিগ্যান্ড চলে যাবে। তাহলে এখানে লিগ্যান্ড অ্যামোনিয়া, অ্যামোনিয়া, অ্যামোনিয়া লিখতে কষ্ট, এতগুলো অ্যামোনিয়া। আচ্ছা কি কি, দুইটা ডি, একটা এস, তিনটা পি, তাহলে কি সংকরায়ন? d2sp3, d2sp3 সংকরায়ন। চিত্র কেমন তোমরা অলরেডি চিত্র পারো। ক্রোমিয়াম 3+, অ্যামোনিয়া। শেষ, শেষ, ইজি। তাইলে এই পর্যন্ত তো সংকরায়ন হয়ে গেল। এতটুকু যদি হয়, যদি তোমার উত্তর d2sp3 হয়, কংগ্রাচুলেশনস, হয়েছে। তাহলে আমরা অনেকটুকু সংকরায়ন শিখে ফেলছি। লাস্ট যেটা ব্যতিক্রম, যেটা আমরা একটু ব্যতিক্রমটা শেখার ট্রাই করি। তাহলে এটা শেষ, এতটুকু শেষ। কারো লাগলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। লাস্ট ওয়ান ব্যতিক্রম। তোমরা এই থিওরিতে বইয়ের যত সংকরায়ন আছে ট্রাই করতে পারো। দেখো তোমাদের বই যেমন অক্ষরপত্রের বইটা ভালো, তোমাদের হচ্ছে আরেকটা বই আছে রামপ্রসাদ স্যারের বই, পিয়াস পাবলিকেশনের, খুব ভালো বই, ঠিক আছে। রামপ্রসাদ আর আবু সালেক স্যারের বই খুবই ভালো বই, এই বইটাও ফলো করতে পারো, ওখানে অনেক ডিটেলসে লেখা আছে। কারো কাছে থাকলে তো অনেক ভালো, আর যদি না থাকে বইটা একবার দেখতে পারো যে কিরকম, খুব সুন্দর লেখা বই। লাস্ট যেটা আমার, যেটাতে সামনে CuNH3 4 SO4, ঠিক আছে। আচ্ছা এবার একটু দেখো এই যৌগটাতে মানে সমস্যাটা হয় কি আসলে। আমরা শর্টকাট করে দেখছিলাম যে যখন 4 হয় সন্নিবেশ সংখ্যা, সংকরায়ন হওয়ার কথা sp3, কিন্তু এই ক্ষেত্রে sp3 হয় না। এই জিনিসটা কিভাবে তারা একটা ইয়াতে ডিসিশনে আসলো যে sp3 হবে না? এটা আসে হচ্ছে এক্স-রে ডিফ্রেকশন অ্যানালাইসিসের মাধ্যমে। এক্স-রে ডিফ্রেকশন অ্যানালাইসিস, এক্স-রে ডিফ্রেকশন অ্যানালাইসিসে দেখা যায় এই যৌগটার আকার সমতলীয় বর্গাকার। এক্স-রে ডিফ্রেকশন অ্যানালাইসিসে কি দেখছি, যৌগটার আকার হচ্ছে সমতলীয় বর্গাকার, সমতলীয় বর্গাকার। ওকে, sp3 সংকরায়ন যদি হইতো, আকার হইতো চতুস্থলকীয়, চতুস্থলকীয় আকার হয় sp3 এর। যেহেতু এখানে চতুস্থলকীয় আকার নাই, সমতলীয় বর্গাকার আছে, তার মানে sp3 হবে না। এখন কোন সংকরায়ন থাকলে সমতলীয় বর্গাকার হয়? হয় dsp2 অথবা dsp2 অথবা sp2d, এই দুইটার যে কোনো একটা সংকরায়ন থাকলে সমতলীয় বর্গাকার আকার আসে, ঠিক আছে। তখন আকারটা আসবে সমতলীয় বর্গাকার। এবার হচ্ছে সেকেন্ড আমরা যেটা বলছিলাম, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আছে, যেহেতু ডি আছে, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ডি আগে আসে। এখন আমরা তখন বলছি যে এটাও হয় না, এটাও হয় না, কেন হয় না? এবার এটার ব্যাখ্যাতে আসি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে ডি আগে আসার কথা। যদি এরকম হইতো, আমাদের কিন্তু সংকরায়ন লিখতে হবে আগের মতোই, কেন্দ্রীয় পরমাণু কপার, এটা প্রথমে লিখবো, লেখার পরে লিখবো কেন্দ্রীয় পরমাণু কপার, কপারের এখানে চার্জ আয়রন এত, এখানে ইলেকট্রন বিন্যাস এত, অক্ষ বরাবর লিগ্যান্ড অগ্রসর করলে এমন হয়। ওকে, এতটুকু লিখবো। তাহলে CuNH3 4 2+, আর্গন পর্যন্ত, এরপর হচ্ছে 3d9 4s 4p 4d। আচ্ছা 3d9 9টি ইলেকট্রন। ওকে, যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আগে এই তিনটা ফিল করবে, আমরা কিন্তু প্র্যাকটিস করব, তিনটা ফিল করে পরে দুইটা, তাহলে 1 1 1 1 1 1 হলো, তিনটা ফিল করলো, পরে পরেরটা 1 1 1 হয়ে গেছে 9টা। তুমি যদি নর্মাল ভাবেও দিতা হইতো, কিন্তু এভাবে প্র্যাকটিস করা বেটার। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড থাকলে প্রথম তিনটা, পরের দুইটা। ওকে, পরে 4s খালি আছে, 4p খালি আছে, তারপর 4d। ওকে, যদি dsp2 সংকরায়ন হয়, আমরা কিন্তু অলরেডি শিখছি আগের ডি মানে 3d, পরের ডি মানে 4d, তাই না? তার মানে একটা মুক্ত জোর এই 3d তে ঢুকবে, বুঝছো তো? এটা কোনো তো সমস্যা নাই। ডি অরবিটাল আমরা কিন্তু লাস্টের সংকরায়ন গুলো দেখলাম, ডি আগে আসলে 3d,
ডি যদি পরে যায় সেক্ষেত্রে 4d। এখন দেখো এই ঘরে যেহেতু একটা ইলেকট্রন আছে, মুক্ত জোর তো দেওয়া সম্ভব না, সম্ভব তো না। তার মানে যদি DsP2 হয় এটাকে সরতে হবে এখান থেকে। এখন দেখো যখন লিগেন্ড আসে তখন কিন্তু ইলেকট্রন উত্তেজিত হয়, আমরা আগেও পড়ছি, ক্রিস্টাল ফিল্ড থিওরিতেও দেখছি। তো ধরে নিলাম লিগেন্ড যখন আসে তখন এই অরবিটাল ইলেকট্রনটা উত্তেজিত হয়ে উচ্চতর শক্তির অরবিটালে চলে যায় এখানে। এখন অনেকের কোশ্চেন আসে, বা তোমাকে আমি কোশ্চেন করলাম, 3D যে ইলেকট্রনটা, dz² যে ইলেকট্রনটা, সেই ইলেকট্রনটা উত্তেজিত হয়ে 4p তে কেন গেল, 4s কেন গেল না? আমি কি বলছি, যখন লিগ্যান্ড আসবে 3D এর ওই বিজোড় ইলেকট্রন উত্তেজিত হয়ে কোথায় চলে যায়, আমার 4p অরবিটালে। 4s এর যা না যাওয়ার রিজন হচ্ছে, তোমরা কিন্তু জানো অরবিটালের শক্তি, 4s এর শক্তি কম, তারপর 3D এর শক্তি, তারপর 4p, তাই না? কোয়ান্টাম সংখ্যা দিয়ে করছি না, 4 + 0 4, 3 + 2 5, 4 + 1 5। এখানে যেহেতু কোয়ান্টাম সংখ্যার মান কম, এটার শক্তি কম, তারপরে এটা, তার মানে 3D এর পর বেশি শক্তি কার, 4p এর। এখানে কিন্তু 4s এ দেই নেই, সিরিয়ালে লিখি আমরা, কিন্তু এটা কিছু কোথায়, 4p তে। তখন মুক্তজোড় এখানে ঢুকতে পারতো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, অ্যামোনিয়ার। অ্যামোনিয়ার, ঠিক আছে, মুক্তজোড় একটা করে এখানে ঢুকতে পারতো। তাহলে একটা জিনিস খেয়াল করে এখানে একটু বোঝার আছে, যদি এরকম হয়, দেখো ইলেকট্রনটা 3 এর 3 নম্বর কক্ষপথ, 3 নম্বর কক্ষপথ ইলেকট্রন 4-এ চলে গেছে, তাই না? 4p তে 3d এর ইলেকট্রনটা 4p তে গেছে। এখন যেহেতু 3 এর একটা ইলেকট্রন 4p তে গেছে, তার মানে এই ইলেকট্রনটা আমার নিউক্লিয়াস থেকে দূরে চলে গেছে। এখন প্রকৃতিতে থাকা অবস্থায় কোনো না কোনো সময় বাহ্যিক যে কোনো শক্তি পেয়ে এই ইলেকট্রনটা উত্তেজিত হয়ে একদম বাইরে বের হয়ে যেতে পারতো। এখন কপার 2+, এটা তো কপার 2+, কপার 2+ থেকে যদি আরো একটা ইলেকট্রন বের হয়ে যায়, তাহলে তো কপার 3+ পাওয়ার কথা। যদি আরো একটা ইলেকট্রন বের হয় সেক্ষেত্রে কপার 3+ পাওয়ার কথা বুঝো। 3D এর ইলেকট্রন 4p তে চলে গেছে, যদি বাইরে থেকে প্রকৃতিতে মানে এত টাইম যাবত আছে, যদি যে কোনো এনার্জি প্রাপ্ত হয়ে এই ইলেকট্রনটা তো বাইরে চলে যেতে পারতো, সেক্ষেত্রে কপার 3+ পাইতাম। কিন্তু যেহেতু প্রকৃতিতে কপার 3+ এর কোনো অস্তিত্ব নাই, আমরা কখনো প্রকৃতিতে কপার 3+ পাই না, তার মানে এই ঘটনাটা হয় না। বুঝতে পারছি? তার মানে এই ইলেকট্রনটা এখান থেকে জাম্প করে এখানে যায় না। তাহলে হয় কি আসলে, ব্যাখ্যা কি? পরবর্তীতে বিজ্ঞানী হাগিন্স নাম মনে থাকা উচিত, সহজ নাম। বিজ্ঞানী হাগিন্স প্রপোজাল দেন, যেহেতু এটাও হয় না, যেহেতু এটাও হয় না, তার মানে হবে এটা। তো সে কিভাবে ব্যাখ্যা করে? আর্গন 3d9 4s 4p 4d, 3d9 4s 4p 4d। ওকে, তাহলে এখানে ইলেকট্রন যেভাবে ছিল, ওকে, এই ইলেকট্রনটা নড়ে না, ও যেখানে ছিল সেখানেই থাকে। মুক্তজোড় এখানে যায়, এখানে যায়, এখানে যায়, এই ঘরে ঢুকে না, এখানে যায়, তখন হয় sp2d। কেন এই ঘরে ঢুকে না, স্পেসিফিক কোনো ব্যাখ্যা নাই। উনি যেটা বলছে, যেহেতু এই সম্ভাবনা হয় না, এটাও হয় না, সমতুল্য বর্গাকার যেহেতু হয়, এটা হবে না, এটা হবে, রাইট? এখন সমতুল্য বর্গাকারে এই ব্যাখ্যা যেহেতু আমরা খাটে না, কারণ প্রকৃতিতে কপার 3+ পাই না, তার মানে এটা sp2d হয়, এই অরবিটালটা ইয়া করে, মানে গ্যাপ দিয়ে চলে যায়। কেন যায়, স্পেসিফিক কোনো ব্যাখ্যা নেই। ওকে, সো এই হচ্ছে আমার ব্যতিক্রম। ঠিক আছে, শুরু থেকে আবার রিক্যাপ করি। সন্নিবেশ সংখ্যা 4 হলে sp3 হওয়ার কথা, কেন হয় না? মানে এক্সরে ডিফ্রাকশন অ্যানালাইসিস করে দেখছি সমতুল্য বর্গাকার, সমতুল্য বর্গাকার sp3 হয় না, sp3 হইলে চতুস্থলকীয় হইতো, তাহলে sp3 বাদ, যেহেতু চতুস্থলকীয় না। সমতুল্য বর্গাকার হয় কখন, যখন dsp2 অথবা sp2d হয়। এখন যেহেতু স্ট্রং ফিল্ড লিগ্যান্ড ডি আগে আসে, তো ডি আগে আসলে এরকম ঘটনা হওয়ার কথা, কিন্তু সেই ক্ষেত্রে ইলেকট্রন জাম্প করে 4p তে যাওয়া লাগে। পরবর্তীতে যে কোনো সময় শক্তিপ্রাপ্ত হয়ে ইলেকট্রন একদম বের হয়ে যেতে পারে, বের হয়ে কপার 3+ তৈরি করার সম্ভাবনা থাকতো, কিন্তু প্রকৃতিতে যেহেতু কপার 3+ পাই না, তার মানে এই ঘটনা হয় না। তো তার ভিত্তিতে বলতে পারি, যেহেতু সমতুল্য বর্গাকার, তার মানে ইলেকট্রনের সংকরণ হয় sp2d, এই ঘরে ইলেকট্রন মানে মুক্তজোড় দেয় না, এটাকে স্কিপ করে তারপর 4d তে দেয়। ক্লিয়ার? বুঝতে পারছি? এই হচ্ছে আমার সংকরায়নের ব্যাখ্যা। ফাইনালি আমরা যেটা দেখবো, একটু আগেই দেখার দরকার ছিল, ফাইনালি যেটা দেখবো চুম্বক ধর্ম, সংকরায়ন শেষ। তোমরা এরপর বইয়ে চলে যাও, যত সংকরায়ন আছে খাতা নিয়ে করতে থাকো একটার পর একটা, দেখবা
এরপরে হয়তো আর 3-4টা সংখ্যা আছে, সব কমপ্লিট হয়ে যাবে। চুম্বক ধর্মটা কি রকম? এই যে যেটা আমরা দেখছিলাম Fe CN6 4 এটা কি হয়? আর্গন পর্যন্ত 3d6 4s 4p। তাহলে এই যে এখানে ইলেকট্রন কয়টা জানা থাকে? 6টা। 1 1 1 1 1 1। ক্লিয়ার? আর এগুলোতে তো মুক্ত জোর চাই, মুক্ত জোর দিয়ে দিলাম। আচ্ছা, আর আরেকটা দেখছিলাম আমরা FeF6 3 আর্গন 3d5 4s 4p 4d। 5টা ইলেকট্রন কিভাবে ঢুকে? 5টাতে 1 1 1 1 1, তারপর 4s এ মুক্ত জোর, 4p তে মুক্ত জোর, 4d তে 2টা মুক্ত জোর। এখানে একটা জিনিস খেয়াল করো, শেষ কক্ষপথে ডি অরবিটালে দেখো এটা হচ্ছে যুগ্ম অবস্থায় আছে, এটাও যুগ্ম অবস্থায় আছে, এটাও যুগ্ম অবস্থায় আছে, মানে কোনো বিজোড় ইলেকট্রন নাই। যেহেতু বিজোড় ইলেকট্রন নাই, এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। এই যৌগটার চুম্বক ধর্ম হবে ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক। আর এখানে যদি বিজোড় ইলেকট্রন আছে, এটার চুম্বক ধর্ম হবে প্যারাম্যাগনেটিক। মাথায় রাখবা, যৌগ কখনো ফেরোম্যাগনেটিক হবে না। এই দেখো 1 2 3 4 5টা বিজোড় ইলেকট্রন আছে, যেহেতু 5টা বিজোড় ইলেকট্রন আছে, এই যৌগটা হবে হচ্ছে প্যারাম্যাগনেটিক। যেহেতু এখানে কোনো বিজোড় ইলেকট্রন নাই, যদি একটাও বিজোড় ইলেকট্রন থাকতো, মাথায় রেখো, যদি একটা সিঙ্গেল বিজোড় ইলেকট্রন থাকতো, সেক্ষেত্রে ডায়াম্যাগনেটিক। মানে বিজোড় ইলেকট্রন থাকা মানেই ডায়াম্যাগনেটিক। সরি, ভুল বলতেছি, বিজোড় ইলেকট্রন থাকা মানে প্যারাম্যাগনেটিক। আর জোড় সংখ্যক যদি ইলেকট্রন থাকে, কোনো বিজোড় ইলেকট্রন থাকে না, ফর এক্সাম্পল এখানে 3d5 4s1 হয়ে গেল, হ্যাঁ, যদি এরকম হয়, সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে বিজোড় থাকাতে প্যারাম্যাগনেটিক। বিজোড় হইলে প্যারাম্যাগনেটিক, আর জোড় হইলে ডায়াম্যাগনেটিক। আমি নিজেই কনফিউজ হয়ে গেছি। যাই হোক, বুঝতে পারছি, ঠিক আছে। আজকে মোটামুটি এই পর্যন্তই। এই হচ্ছে আমাদের টোটাল কনসেপ্ট। নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। এই পর্যন্তই জটিল যোগ। আশা করি সবার অনেক উপকার হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।